শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজ বিশ্বাসী জনের গল্প বলবো। এক দেশে এক রাজা ছিলেন। রাজার একবার খুব কঠিন অসুখ হয়। রাজা বুঝতে পারেন সে এবার আর বাঁচবেন না, তার এবার যাওয়ার সময় হয়েছে। জন নামে তার একজন খুব বিশ্বস্ত চাকর ছিল। সারা জীবন এই জন রাজাকে আপদে বিপদে আগলে রেখেছে। শেষ সময় রাজা জনকে ডেকে বললেন, যেভাবে তুই সারা জীবন আমার সঙ্গে ছিলি, সেইভাবে রাজপুত্র রাজা হলে ওকে আগলে রাখবি। রাজপুত্র আমার বড়ই সাদাসিধে, বয়সও তার কম, রাজকার্য ঠিক মতো সব বোঝেনি এখনো। আমার মৃত্যুর পর রাজপ্রাসাদ পুরোটা ঘুরিয়ে তাকে দেখাবি, কোন ঘরে কি আছে, কোথায় অস্ত্রশস্ত্র থাকে, কোথায় ধনরত্ন মোহর থাকে, সব তাকে দেখাবি। কিন্তু সব শেষের দক্ষিণের ঘরটা কোনো দিন খুলে দেখাবি না। সেই ঘরে সোনার প্রাসাদের রাজকন্যার ফটো আছে। সেই অপরূপ রাজকন্যাকে দেখে রাজকুমার অজ্ঞান হয়ে যেতে পারেন, তাই কোনোদিন সে ঘরের তালা খুলবি না। জন ও রাজাকে কথা দেয় যে সে তার আদেশ অক্ষরে অক্ষরে মেনে চলবে, রাজপুত্রকে আগলে রাখবে। রাজার মৃত্যুর পর রাজপুত্র রাজা হলেন। তাকে রাজ্যের রাজপ্রাসাদের সব দায়িত্ব অর্পণ করা হলো। জন সবসময় নতুন রাজার পাশে থেকে সব তদারকি করতে লাগলো। এত বড় রাজপ্রাসাদ, তার কোন ঘরে কি থাকে সেই দেখাতে দেখাতে শেষের দক্ষিণের ঘরে এসে সে ঘরটা বাদ দিয়ে অন্যদিকে দেখাতে গেল জন। তখন নতুন রাজা প্রশ্ন করলেন, সব ঘরই যখন দেখালে তখন এই ঘরটা বাদ কেন? জন এটা ওটা বলে এড়াতে চাইলেও রাজার বায়না হলো যে না, এই ঘরটা এক্ষুনি খুলতে হবে। জন আর কি করবে, শেষে চাবি দিয়ে সেই দক্ষিণের ঘরটা খুলে দিলেন। সেখানে সোনার দেশের রাজকন্যার ছবি দেখে রাজা অজ্ঞান হয়ে গেলেন। অনেক কষ্টে শুশ্রূষা করে রাজাকে ভালো করে তোলা হলো। এবার রাজা জিদ করে বসলেন, এই রাজকন্যাকেই তিনি বিয়ে করবেন। জন পড়ল মহা সংকটে। রাজাকে রক্ষা করতে গেলে তার ইচ্ছা পূরণ করতে হবে। সোনার দেশের রাজকন্যাকে পাওয়া কিন্তু অত সোজা নয়। সেই সোনার দেশ অনেক দূরে, সেখানের প্রাসাদের জিনিস সব সোনা দিয়ে তৈরি। যাই হোক, অনেক চিন্তা করে জন ঠিক করলো রাজকোষে যত সোনা আছে তা দিয়ে শ্যাকরাকে দিয়ে সুন্দর সুন্দর জীব জন্তু পশু পাখি বানিয়ে সওদাগর সেজে তারা সোনার দেশে যাবেন। সেই মতো সোনার নানা জিনিসপত্র বানিয়ে জন ও রাজা সওদাগরের ছদ্মবেশে একদিন জাহাজে চড়ে সোনার দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। বহুমাস পর তারা সোনার দেশে পৌঁছালেন। সোনার দেশে পৌঁছে জন বলল, রাজা আপনি জাহাজেই থাকুন, আমি একবার শহরটা দেখে আসি, ভালো করে চিনে আসি কোথায় কি আছে। সেই মতো জন চারিদিকে দেখে কোন জায়গায় প্রাসাদ আছে, প্রাসাদে কারা থাকে, রাজকন্যা কোথায় থাকে, সব ভালো করে দেখে চিনে রাখলো। তারপর দিন রাজাকে জাহাজেই থাকতে বলে কয়েকটা সোনার ছোট ছোট জীব জন্তু পাখি নানা রকম পুতুল ঝোলায় নিয়ে রাজপ্রাসাদে এসে পৌঁছালো। সেখানে এসে দেখে একজন দাসী দুটো সোনার কলসি নিয়ে কুয়ো থেকে জল তুলছে। তাকে দেখেই জন বুঝতে পারে এ নিশ্চয়ই অন্দরমহলের দাসী। সোনার জিনিসগুলো উঠোনে কাপড় পেতে বিছিয়ে সাজাতে থাকলো। সেগুলো দাসীর নজরে আসে। দাসী দেখে নিখুঁত সব সুন্দর সুন্দর সোনার পশু পাখি, তাই ছদ্মবেশী জনকে সওদাগর ভেবেই বলে, মহাশয় আপনি আমার সঙ্গে রাজপ্রাসাদে চলুন, আমাদের রাজকন্যার নিশ্চয়ই এগুলো পছন্দ হবে। জন এই সুযোগই খুঁজছিল। সেই দাসীর সঙ্গে সে রাজকন্যার প্রাসাদে গেল। সত্যি সোনার জিনিসগুলো রাজকন্যার খুব পছন্দ হলো। তিনি সবই কিনে নিতে চান। এই সুযোগে জন রাজকন্যাকে বলে, আমার প্রভু বিশাল সওদাগর,
উনি জাহাজেই আছেন, সেখানে গেলে প্রচুর বিভিন্ন রকম সুন্দর সুন্দর সোনার জিনিস পাবেন। রাজকন্যা বললেন, সব এখানেই প্রাসাদে নিয়ে এসো। কিন্তু চালাক জন বলতে থাকে, এত বিশাল পরিমাণে সোনার ছোট বড় জিনিস আছে যে এই রাজপ্রাসাদে কুলোবে না। রাজকন্যাকেই জাহাজে যেতে হবে, সেখানে গিয়ে উনি বেছে নিতে পারবেন। শেষে রাজকন্যা জাহাজে যেতে রাজি হলো। জন তখন রাজকন্যাকে নিয়ে জাহাজে এলো। রাজা দেখেন, এ রাজকন্যা তো ছবির থেকেও দেখতে সুন্দরী। রাজা রাজকন্যাকে জাহাজের সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গিয়ে দেখাতে থাকে কত রকম সোনার জিনিস আছে। পশু পাখি, গাছপালা, জঙ্গল, শহর, গ্রামে থালা বাটি, রাস্তাঘাট, চেয়ার টেবিল, দোকান বাড়ি সবই সোনার। রাজকন্যা দেখেন আর মুগ্ধ হয়ে যান। এত মুগ্ধ হয়ে যান যে তিনি বুঝতেই পারলেন না কখন জাহাজ ছেড়ে দিয়েছে। জাহাজ যখন মাঝ সমুদ্রে, তখন রাজকন্যা বুঝতে পারলেন, আরে এই সওদাগররা তো তাকে ঠকিয়ে নিয়ে পালাচ্ছে। তাই দৌড়ে সমুদ্রে ঝাঁপাতে যান। তখন রাজা তাকে হাত ধরে আটকে আসল পরিচয় দেন। রাজকন্যাও নিশ্চিন্ত হয়ে রাজাকে বিয়ে করতে রাজি হন। জনও এবার নিশ্চিন্ত হলো, যাক, ঝামেলা এড়ানো গেল। একদিন সে জাহাজের সামনে বসে বেহালা বাজাচ্ছিল। তখন মাথার উপর দিয়ে 3টে দাঁড়কাক এসে উড়ে জাহাজের মাথায় বসলো। নিজেদের মধ্যে তারা কথা বলছিল। জন পশু পাখিদের ভাষা বুঝতে পারত। সে শুনতে পেল প্রথম দাঁড়কাক বলছে, ওই দেখো সোনার দেশের সুন্দরী রাজকন্যা। দ্বিতীয় দাঁড়কাক বলে, হ্যাঁ, রাজা কেমন ছল করে তাকে নিজের দেশে নিয়ে যাচ্ছে। তৃতীয় দাঁড়কাক বলে, কিন্তু এরা যখন জাহাজ থেকে ডাঙায় নামবে তখন একটা লাল ঘোড়া এসে রাজাকে নিয়ে আকাশে উড়ে যাবে, ওদের আর কোনোদিন দেখা হবে না। দ্বিতীয় দাঁড়কাক বলল, তাহলে উপায়? তখন তৃতীয় দাঁড়কাক বলে, একটা উপায় আছে। রাজা ঘোড়ায় ওঠার আগেই যদি কেউ ঘোড়ায় উঠে ঘোড়াটাকে মেরে দেয় তাহলে আর কোনো সমস্যা নেই, কিন্তু সেই রাজাকে যদি সব কথা বলে দেয় তাহলে কিন্তু তার পা থেকে কোমর অবধি সব পাথর হয়ে যাবে। প্রথম দাঁড়কাক বলে, এতে কিন্তু রাজা সম্পূর্ণ বিপদমুক্ত হবেন না। দ্বিতীয় দাঁড়কাক বললে, কেন? প্রথম জন বলে, যখন রাজা রাজপ্রাসাদে ঢুকতে যাবেন তখন তিনি যে রাজমুকুট পরতে যাবেন তখনই ভেতরে লুকিয়ে থাকা সাপের কামড়ে রাজার মৃত্যু হবে। তৃতীয় জন বলে, কিন্তু রাজাকে বাঁচানো যাবে না। প্রথম দাঁড়কাক বলে, সেটা জানবে কেউ তবেই না। শোনো, সেই মুকুট রাজা পরার আগেই যদি কেউ নিয়ে এসে আগুনে নিক্ষেপ করে দেয় তাহলেই রাজা বেঁচে যাবে, কিন্তু এ কথা সে কাউকে বলতে পারবে না, বললেই কোমর থেকে গলা অবধি পাথরের হয়ে যাবে। তখন তৃতীয় দাঁড়কাক বলল, তাতেও কিন্তু রাজার বিপদ কাটবে না। বিয়ের আসরে সবাই যখন নাচানাচি করবেন তখন রাজকন্যা নাচতে নাচতে পড়ে গিয়ে মরে যাবে। দ্বিতীয় দাঁড়কাক বলল, এই যা, তাহলে বাঁচবে কি করে? তাকে বাঁচানো যাবে না। তৃতীয় জন বলল, বাঁচবে তো রাজকন্যা, পড়ে যাওয়ার আগেই যদি রাজকন্যাকে পুকুরের জলে ফেলে দেওয়া হয় তাহলেই আর বিপদ আসবে না, কিন্তু এ কথা কাউকে বললে তার গলা থেকে মাথা অবধি পাথর হয়ে যাবে। জন তো দাঁড়কাকদের সব কথা শুনল, তাদের উপায়ও জেনে নিল। এবার দেখার পালা বাস্তবে কি হয়। যদি সত্যি এমন কিছু হয় তাহলে তো রাজাকে যে করেই হোক বাঁচাতে হবে, কারণ এই কথা সে কাউকে বলতেও পারবে না, বললেই সে পাথর হয়ে যাবে। কিন্তু কিছু তো করার নেই, রাজাকে যেমন করেই হোক বাঁচাতে হবে। যেদিন তাদের জাহাজ দেশে এসে পৌঁছালো, সত্যি সত্যি কোথা থেকে লাফিয়ে এক লাল ঘোড়া এসে রাজার সামনে দাঁড়ালো। রাজা যেই সেই ঘোড়ায় চড়তে যাবেন অমনি জন তাতে চড়ে বসে তলোয়ার দিয়ে ঘোড়াটার মাথা কেটে দিল। রাজা তো এই দিকে খুব অবাক হয়ে গেলেন, কিন্তু কিছু বললেন না। আবার রাজা রাজমুকুট পরার আগেই জন সেই দাঁড়কাকদের কথা মতো রাজমুকুট আগুনে ফেলে দিল। এতে রাজার সভাসদরা চেঁচিয়ে উঠল, কি চাকরের এত আস্পর্ধা যে রাজমুকুট আগুনে ফেলে দিল! রাজা মনে মনে আশ্চর্য হলো, মুখে কিছু বললেন না, চুপ করে থাকলেন। ও তো আমার বিশ্বস্ত অনুচর, ও যা করছে ঠিকই করছে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। রাতে বিয়ের ভোজ শুরু হলো। রাজকন্যা এত সুন্দর বিয়ের
আয়োজন দেখে বিয়ের আনন্দে নাচতে শুরু করলেন। জন তো সবটাই জানতো, তাই রাজকন্যার দিকে নজর রেখেছিল। তাই রাজকন্যা যেই নাচতে শুরু করলেন, অমনি তাকে পাজাখোলা করে তুলে রাজপ্রাসাদের পুকুরে ফেলে দিলেন। এবার রাজার ধৈর্যচ্যুতি ঘটল। বারবার 3বার এমন অদ্ভুত ঘটনা, তাতে তিনি বিচলিত হয়ে পড়লেন। উনি তখন সৈনিকদের বললেন, জনকে কারাগারে বন্দি করো, কাল ওর ফাঁসি হবে। জন তখন সত্যি খুব দুঃখিত হলো। তার সারাটা জীবন সে প্রভুর চরণেই নিবেদন করে দিয়েছিল। নিজের ভালো মন্দ তো বহু দূরের কথা, নিজের পরিবারের দিকেও সে কখনো তার দায়িত্ব পালন ঠিকমতো করেনি। বড় রাজাকে সেবা করার পর, তার আদেশ মতো ছোট রাজাকেও প্রাণ দিয়ে সেবা করার পর আজ তার এই করুণ পরিণতি, এই তার পুরস্কার। জন তখন রাজাকে বলল, অন্যায় করে তাকে দণ্ড দেওয়া হচ্ছে, তার কোনো দোষ নেই। রাজা জানতে চাইলেন, তুমি নির্দোষ প্রমাণ করো। তখন জন দেখলো দাঁড় কাকের কথা বললেও পাথর হয়ে যাবে, না বললে তার গর্দান যাবে। তাই দাঁড় কাকদের কথাই সবগুলো একে একে বলতে থাকলো, আর একটু একটু করে পাথর হতে থাকলো তার শরীর। পুরো গল্প বলার সঙ্গে সঙ্গে জনের পুরো শরীর পাথর হয়ে গেল। তখন রাজা বুঝতে পারলেন কত বড় অন্যায় তিনি করেছেন। বিশ্বস্ত অনুচরকে, সবচেয়ে প্রিয় সত্যিকারের বন্ধুকে তিনি হারালেন। পাথর জনকে নিয়ে তিনি রাজসভার মাঝখানে রাখলেন। রাজা রোজ রাজসভায় এসে জনের জন্য দুঃখ করেন আর কাঁদেন। কিছুদিন পর রাজার 2 সন্তান হলো। তারা যখন একটু বড় হলো, তখন হঠাৎ মন্ত্রীদের পাশে রেখে দেওয়া তলোয়ার দিয়ে খেলতে শুরু করলো। মন্ত্রীরাও হা হা করে আটকাতে যাবে, কিন্তু বাচ্চা 2 রাজপুত্র এত এলোপাথারি তলোয়ার চালাচ্ছিল যে কাছে যাবার সাহস কারোর হচ্ছিল না। বাচ্চাদের হাতে অস্ত্র গেলে যা হয় আর কি। যুদ্ধ খেলতে গিয়ে তলোয়ারের ডগায় তাদের নিজেদের শরীর কেটে গেল। সেখানেই 1 ফোঁটা রক্ত জনের পায়ে পড়তে সেটুকু জায়গা জ্যান্ত হয়ে গেল। এই দেখে রাজা তো লাফিয়ে উঠলেন। তখন বাচ্চা দুটোর আঙুল কেটে তারই রক্ত পাথরের জনের সারা শরীরে মাখিয়ে দিতেই জন আবার বেঁচে উঠল। বেঁচে উঠেই জন 2 বড় পদ্মফুল এনে 2 রাজপুত্রকে সেটার উপর শোয়াতেই রাজপুত্রদের কাটা জায়গা জোড়া লেগে গেল। তারা সুস্থ হয়ে উঠল। জনকে রাজা জড়িয়ে ধরলেন। জন বলল, এই উপায়ও দ্বারকাক বলেছিল। রাজা তখন জনকে জড়িয়ে ধরে বললেন, জন, আমায় তুমি ক্ষমা করো। আমি তোমায় না জেনে না বুঝে তোমায় শাস্তি দিচ্ছিলাম, তোমার সঙ্গে অন্যায় করছিলাম, তাই এর প্রতিকার করছি। আজ থেকে তুমি আমার প্রধান উপদেষ্টা হবে, সব সময় তুমি আমার সঙ্গে থাকবে। আমি বুঝেছি তুমি প্রকৃত বন্ধু, তুমি প্রকৃত সহচর, তুমি প্রকৃত দেশপ্রেমী। তুমি আমার সঙ্গে থেকে দেশ চালনায় আমায় সাহায্য করবে।